শুভ সকাল। নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার, যথারীতি ফিন্যান্সের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। তো ইতিমধ্যেই তোমরা তোমাদের সেকেন্ড কুইজ এর সিলেবাস পেয়ে গেছো এবং রুটিনও পেয়েছো, এবং আমাদের ফিন্যান্সের অধ্যায় 8 তোমাদের এই সেকেন্ড কুইজে থাকবে, অর্থাৎ যেটা আমরা মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনাও করে ফেলেছি ইতিমধ্যেই। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের 20টা এমসিকিউ দেওয়া হবে এবং এই এমসিকিউ পরীক্ষাটা তোমরা গুগল ফর্মে দিবে। তো আমি হয়তো কিছু দুই একটা ক্লাসের পর জুম ক্লাস নিব, তখন হয়তো এই কুইজ রিলেটেড তোমাদের কনফিউশন গুলো নিয়ে কথা বলবো যদি কারো থাকে, এবং কিভাবে কোশ্চেন প্যাটার্নটা হইতে পারে এবং কোন ধরনের এমসিকিউ গুলো তোমরা প্র্যাকটিস করবে বা পড়বে সেটা নিয়েও আমি একটু কথা বলবো। তো তোমরা অন্যান্য সাবজেক্ট গুলো শুরু করো, যেহেতু ফিনান্সটা কয়েকদিন পরে পরীক্ষা, তো আমরা একটু সময় নিয়ে দুই একটা ক্লাস পরে আমি তোমাদের সাথে জুমে কিভাবে আমার প্রশ্নটা হবে সেগুলা তোমাদের সাথে ডিসকাস করব। তো যাই হোক, আমরা আমাদের যেটা আলোচনা করছিলাম, আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস, তার তৃতীয় লেকচারটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। তো ইতিমধ্যেই আমরা কিন্তু এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব তোমাদের বইয়ের পেজ 21 থেকে 24 পৃষ্ঠা পর্যন্ত, এবং ইতিমধ্যেই আমরা অভ্যন্তরীণ তহবিল এটা নিয়ে কথা বলেছি। দেন আমরা কথা বলেছি প্রাতিষ্ঠানিক উৎস, স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসগুলো নিয়েও কথা বলেছি। আজকে আমি বাকি যে পার্টটা আছে, অপ্রাতিষ্ঠানিক উৎস, দেন মধ্যমেয়াদী অর্থায়নের যে উৎসগুলো এবং দীর্ঘমেয়াদী যে অর্থায়নের উৎসগুলো, অর্থাৎ সমস্ত উৎসগুলো নিয়ে আজকে বাকি উৎসগুলো নিয়েই কথা বলবো। তো শুরুতেই আমি বাণিজ্যিক পত্র এ নিয়ে যদি কথা বলি, তো এটাকে ইংলিশে আমরা বলি কমার্শিয়াল পেপার। তো কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ান্তে লাভ সহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই বাণিজ্যিক পত্র বিক্রি করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসাবে ব্যবহৃত, অর্থাৎ অল্প দিনের জন্য কোনো কোম্পানি চাইলে, সাপোজ ধরো তুমি একটা কোম্পানি খুললা, তোমার এই কোম্পানিটা সুনাম আছে মার্কেটে, বা তোমার একটা মার্কেটে রেপুটেশন আছে, তখন তুমি 300 300 টাকার ধরো একটা কমার্শিয়াল পেপার তুমি বিক্রি করলা যে 280 টাকায়, ঠিক আছে, এবং তুমি বলে দিলা যে ভাই 6 মাস পরে আপনি 300 টাকা পাবেন, প্লাস আমি আপনাকে আরো লাভ দিব 50 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র, একটা কাগজে তুমি সেটা চুক্তিটায় অঙ্গীকার করলো একটা। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসাবে কাজ করে। তো এখানে একটা নৈবিত্তিক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নেও অনেক সময় থাকে যে বাণিজ্যিক পত্র মূলত লোকে কেন কিনে? সুনাম থাকে, কোন একটা কোম্পানি যদি সবাই চিনে, পরিচিত হয়, মার্কেটে ভালো একটা সম্মান আছে কোম্পানির, তাহলেই আমরা সাধারণত ওই বাণিজ্যিক পত্রটা কিনি। অর্থাৎ বাণিজ্যিক পত্রের মূল জামানত হচ্ছে সুনাম। সাধারণত যে সকল ব্যক্তি সাময়িক সময়ের জন্য কিছু অর্থের প্রয়োজন পড়ে, তারা শেয়ার বাজারে বিনিয়োগের বিকল্প হিসাবে এই বাণিজ্যিক পত্রটি ক্রয় করে। অর্থাৎ যারা শেয়ার বাজারে মূলত অর্থ বিনিয়োগ করে না, যারা অল্প সময়ের জন্য কিছু ইনকাম করতে চায়, তারাই মূলত বাণিজ্যিক পত্রগুলা কিনে থাকে। সাধারণত খ্যাতিমান ব্যক্তি, ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলা, বিভিন্ন বীমা কোম্পানি, এরা মূলত বাণিজ্যিক পত্র বিক্রি করে থেকে তাদের সাময়িক অর্থ সংগ্রহ করে। দেন আমরা ক্রেতার থেকে অগ্রিম গ্রহণ। আচ্ছা, আমরা একটু আগে কমার্শিয়াল পেপারের একটা নমুনা দেখি। তো এটা একটা নমুনা, এটা একটা ইন্ডিয়ান এক্সাম্পল, বা ইন্ডিয়াতে একটা এরকম আর কি তোমার লিখিতটা হয় যে অন ডিমান্ড উই প্রমিস টু পে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া টু, একটা নাম লেখা আছে, অর দ্য অর্ডার ফর ভ্যালু রিসিভ দ্য সাম অফ ₹20,000 অনলি উইথ ইন্টারেস্ট thereon from this date to the rate of 6.5% পার annum, অর্থাৎ বছর। এটা একটা লিখিত থাকবে এবং এখানে সিল টিল সবার সিল দেওয়া থাকবে। তো এটা হচ্ছে মূলত একটা কমার্শিয়াল পেপারের নমুনা। এবার আসলো ক্রেতাদের থেকে অগ্রিম গ্রহণ। অনেক সময়
বিশ্বস্ত ও স্থায়ী ক্রেতারা ভবিষ্যতে ক্রয়ের মোট মূল্য সম্পূর্ণ বা কিয়দাংশ অগ্রিম প্রদান করে বিক্রেতাকে সাময়িক সময়ের জন্য অর্থ সংস্থান করে। অর্থাৎ এমন হতে পারে তুমি কোনো কারো কাছ থেকে ধরো নিয়মিত কোক কিনো, সাপোজ তোমার মুদিখানার দোকান, তুমি যে কোকের যে তোমাকে দেয় যে গাড়িটা এসে তোমাকে, সেই গাড়ি থেকে তুমি কোক কিনো নিয়মিত। হ্যাঁ, তো এখন ওই কোক ক্রেতার তুমি বলতে পারো যে ভাই আমাকে কোক দিয়ে যান, আমি পরে পেমেন্ট দিব, হইতে পারে। অথবা তোমার কাছ থেকে নিয়মিত কেউ চাল কিনে, কোন একজন কাস্টমার আছে তোমার চাল কিনে, প্রতি মাসে সে 2-4 বস্তা তোমার থেকে চাল কিনবে, ধরো 2 বস্তা চাল কিনবে প্রতি মাসে, ধরো 2 বস্তা চালের দাম 5,000 টাকা। তুমি বললা যে ভাই আমার তো টাকার দরকার, আপনি তো সামনের মাসে চাল কিনবেনই, আমাকে আজকে 5,000 টাকা দিয়ে যান। তার মানে তুমি তাকে চালটা দিবা সামনের মাসে, বাট টাকাটা তুমি তার থেকে আজকে নিলা। তাহলে এটা হচ্ছে ক্রেতাদের থেকে অগ্রিম গ্রহণ। ঠিক কোকাকোলা কোম্পানির কাছ থেকে যখন তুমি কিনতেছো, টাকা দিচ্ছ না, তখন কোক কোম্পানির কাছে তুমি হচ্ছে ক্রেতাদের থেকে অগ্রিম গ্রহণের মতন। তুমি অগ্রিম কোক কিনে রাখা, টাকা দিলাম, সেটাও একটা একটা উপায়। এটা তো দেখাইলামই। দেন হইলো আমাদের মজুত মালকে বন্ধকীকরণ, অর্থাৎ তোমার গোডাউনে যে মাল থাকে বা পণ্য থাকবে সেটাকে আমরা বলবো মজুত পণ্য। স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের জন্য মজুত মাল ব্যবহার করা হয়। কোনো প্রতিষ্ঠান অর্থ সংস্থানের জন্য কোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তার মজুত পণ্য জামানত বা বন্ধক রেখে ঋণ গ্রহণ করে মজুত মালের মাধ্যমে অর্থ সংস্থান করতে পারে। এই ধরনের অর্থ সংস্থানের ক্ষেত্রে ঋণের অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত মজুত মালের ওপর ঋণদাতার নিয়ন্ত্রণ ও অধিকার বজায় থাকে। এক্ষেত্রে কি হবে, ধরো তোমার চালের বিজনেস ছিল, তোমার 100 বস্তা চাল তোমার গোডাউনে আছে, তুমি তোমার এখন টাকার দরকার, তুমি এই 100 বস্তা চাল কোনো একজনের কাছে বন্ধক রাখলা যে ভাই এই যে 100 বস্তা চাল আপনার কাছে বন্ধক থাকলো, আপনি আমাকে 50,000 টাকা দেন, আমি আপনাকে 2 মাস পরে এই 50,000 টাকা শোধ করে আমার এই চাল ছাড়াই নিয়ে যাবো। তার মানে তুমি চালের বিপরীতে সেই টাকাটা নিলা, এবং তুমি এই চাল বিক্রি করতে পারবা না, কারণ এটা ঋণ দাতার নিয়ন্ত্রণে থাকবে। ওই যে যে তোমাকে 50,000 টাকা দিবে, যতক্ষণ পর্যন্ত তুমি ওই টাকা শোধ না করবা ততক্ষণ পর্যন্ত ওই চাল তুমি হাত দিতে পারবা না। দেন হলো গ্রাম্য মহাজন। এটা এখন খুব কম দেখা যায়, আগে ছিল যে গ্রামে আমরা মহাজন থাকতো, তাদের কাছ থেকে ধার নেওয়ার জন্য, তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমরা উচ্চ সুদে তাদের কাছ থেকে টাকা ধার নিত। বিভিন্ন ছবি টবি বা কার্টুন গুলাতে দেখা যায়, পুরোনো দিনের মুভি গুলাতেও দেখা যায়। তো বহুকাল ধরেই আমাদের গ্রামের মহাজনদের কাছ থেকে স্বল্প মেয়াদে দারিদ্র ব্যক্তিদের ঋণ প্রদান করে আসছে। এই ঋণ পরিশোধ মেয়াদ উত্তীর্ণ হলে গ্রহীতাকে বড় অঙ্কের সুদ প্রদান করতে হয়। আর সুদ আসল প্রদানে ব্যর্থ হলে মহাজনরা গৃহীত ঋণ দাতার স্থাবর অস্থাবর সম্পত্তি দখল নেয়। গ্রাম্য মহাজনরা এই ঋণ দিন ভিত্তিক, সপ্তাহ ভিত্তিক, মাস ভিত্তিক সুদ গণনা করে থাকে। এটা যার যেমন ইচ্ছা ওইরকম গণনা করে, অর্থাৎ গ্রাম্য চাষিদের ঠকায় এরকম কিন্তু অনেক সময় করা হয়। ঠিক আছে, তো তোমার জমি, ওর জমি তুমি ওর বড় বন্ধক রেখা টাকা নিলা, গয়না বন্ধক রেখা তুমি কোনো টাকা নিলা, তখন কিন্তু ওরা এগুলা এগেনস্টে সুদ নেয়। তো এই যে যেটা আমি বলতেছিলাম মজুদ মাল, এই যে ধরো তোমার কাছে এই ধরনের সিমেন্টের বস্তা, এগুলো তো সিমেন্টের বস্তা তুমি মজুদ রেখে টাকা আনতে পারো। তো এই যে এরকম মজুদ, এই যে দেখো গ্রামের অনেক এরকম এই যে টাকা নিয়া নিয়া কি বলে সুদে, সুদ টাকা নিছে, সুদে সুদে টাকা খাটায় বলে না অনেকে। তো এই যে সুদে সুদে তারা সুদে টাকা খাটায়। তুমি যদি এলো একজন মহাজন পেট বড় লোক, সে তার এই যে সামনে অনেক টাকা নিয়ে বসে আছে, অর্থাৎ তোমার কিছু দরকার, টাকা দরকার হইলেই তুমি তার কাছে আসবা, কিছু না কিছু জমা রাখবা, সে তোমাকে টাকা দিবে। কিন্তু এই টাকা শোধ না করতে পারলে তোমাকে অনেক টাকা চার্জ করবে। যদি এখন এটা কমে গেছে, কারণ এখন অনেক ব্যাংক ট্যাঙ্ক গুলা ছোট ছোট ভাবে ঋণ দেয়, এই কারণে এটা চলটা এখন আস্তে আস্তে কমে গেছে। দেন আমরা যাব মধ্যমেয়াদী অর্থ সংস্থান, অর্থাৎ মূলত 1 বছর থেকে 5 বছর পর্যন্ত মেয়াদ থাকবে, সেগুলাকে আমরা বলি মধ্যমেয়াদী অর্থ সংস্থান। তো 1 থেকে 5 বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিলকে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন হিসেবে গণনা করি। একটি প্রতিষ্ঠান তার মধ্যমেয়াদী তহবিল ব্যবহার করে ব্যবসার কার্যক্রম বা মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটায়। এই তহবিল খরচ বা সুদের হার স্বল্প মেয়াদী তহবিলের খরচ হতে বেশি এবং দীর্ঘমেয়াদী তহবিলের খরচ হতে
কম। তো এটা মাথায় রাখতে হবে যে মধ্যমেয়াদী অর্থায়নের খরচ সবচেয়ে বেশি না, সবচেয়ে বেশি খরচ হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়নে, আর সবচেয়ে কম খরচ হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নে। মধ্যমেয়াদী অর্থায়নের খরচও মধ্যবর্তী। ঠিক আছে? তো স্বল্প মেয়াদীর খরচ বেশি, খরচ থেকে বেশি হবে, বা দীর্ঘমেয়াদীর খরচ থেকে কম হবে। ঠিক আছে? তো স্বল্প মেয়াদী অর্থায়নে যা খরচ হয়, ধরো যদি 50 টাকা লাগে, দীর্ঘমেয়াদী অর্থায়নে যদি 100 টাকা লাগে, তবে 80 টাকা লাগবে মধ্যমেয়াদী অর্থায়নে। তার মানে এখানে নামগুলোর সাথে রিলেটেড। স্বল্প মেয়াদীতে স্বল্প টাকা লাগবে, স্বল্প খরচ। মধ্যমেয়াদীতে মধ্যমানের টাকার খরচ। দীর্ঘমেয়াদীতে দীর্ঘমান বা বেশি মানের টাকার খরচ। তো এরকম কয়েকটা সোর্স নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমে হচ্ছে ব্যাংক গুলা থেকে। তো আমি এখানে কয়েকটা ব্যাংকের ছবি দিছি। তো এছাড়াও বাংলাদেশে আরো অনেক ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক। তো তারাও বিভিন্ন মেয়াদের মধ্যমেয়াদী ঋণ সরবরাহ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে মেয়াদে প্রদান করেন এবং জামানতের বিপরীতেই তো ব্যাংকেও তোমার কিছু জমা রাখতে হয়। জামানত হিসাবে চলতি মূলধন অথবা স্থায়ী সম্পদ ব্যবহার করা হয়। বেশি পরিমাণে ঋণ প্রদান করে একটি বাণিজ্যিক ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ বেশি ঋণ দিল, তুমি ব্যাংক থেকে ঋণ নিলা, পরে টাকা ফেরত দিলা না, তাহলে ব্যাংকের এটা লস। তো তুমি টাকা নিয়ে চলে গেলা। বাংলাদেশে এমন অনেক নিউজ রিসেন্টলি দেখা গেছে যে অনেক ব্যাংকের টাকা নিয়ে বাইরে চলে গেছে, টাকা ফেরত না দিয়ে পালায় গেছে দেশ ছেড়ে। তো এই ধরনের ঝুঁকি কিন্তু থেকে যায়। ফলে বেশি পরিমাণে ঋণ প্রদানের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলি একত্রিত করে সিন্ডিকেট প্রক্রিয়ায় দলগত ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে বড় আকারে ঋণ প্রদানের ঝুঁকি নেয়। অর্থাৎ ধরো এখন 500 কোটি টাকা কেউ ঋণ নিবে, তখন একটা ব্যাংক নিজে না নিয়ে তখন সে আরো 4-5টা ব্যাংক বলে যে ভাই, একজন আসছে, সে 500 কোটি টাকা ঋণ চায়, তাহলে আমরা 4-5 জন মিলে তাকে টাকাটা দিই। তাহলে কি হয়, ওই যে ঝুঁকিটা 4-5 জনের মধ্যে ভাগ হয়ে যায়। বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের পূর্বে বাংলাদেশ ব্যাংক দ্বারা নির্ধারিত সুদের হার, ঋণের চাহিদা বিচার বিশ্লেষণ করে সুদের হার নির্ধারণ করে বা ধার্য করে। তো বাংলাদেশ ব্যাংকের যেই চার্ট আছে যে সুদের হার কি হবে, লোনের পার্সেন্টেজ, এবং তার সাথে লোনটা কি রকম হবে, কোন সেক্টর অনুযায়ী হবে, কত টাকার হবে, সবকিছু বিচার বিবেচনা করে একটা ওই ব্যক্তির জন্য একটা সুদের হার নির্ধারণ করা হয়। দেন বিশেষায়িত কিছু আর্থিক প্রতিষ্ঠান আছে, যেমন এখানে আমরা বিডিবিএল এর একটা ছবি রাখছি। বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, মূলত এটা শিল্প ব্যাংক বা শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে শিল্প ব্যাংকই বলি আমরা। তো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেয়, যেমন শিল্প ব্যাংক শিল্প ক্ষেত্রে দিবে, ইন্ডাস্ট্রি গ্রো করার ক্ষেত্রে, কৃষি ব্যাংক কৃষি ক্ষেত্রে দিবে, সমবায় ব্যাংক সমবায় করবে যারা তাদের জন্য দিবে। এই ধরনের ব্যাংকগুলা মূলত ওই ধরনের সেক্টর ওয়াইজ উন্নয়নের ক্ষেত্রে সহায়তা। যুব উন্নয়ন ব্যাংক অর্থাৎ যুবকদেরকে দিবে, যুবকরা ছোট তোমাদের মতন বা তোমাদের থেকে একটু বড় ছেলেরা যদি কোনো বা মেয়েরা যদি কোনো বিজনেস করতে চায়, তাদেরকে ঋণটা দেয়। তো এই প্রতিষ্ঠানগুলি কারবারি প্রতিষ্ঠান অপেক্ষাকৃত সুবিধাজনক শর্তে তারা ঋণ দেয়, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে তারা একটু সহজ শর্তে ঋণ দেয়। যেমন শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক ইত্যাদি, বা ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা এরা। দেন বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বলতে মূলত আমরা এনজিও গুলাকে বুঝতেছি এখানে। তো তারা মাঝে মাঝে কিন্তু আমাদেরকে স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী না, তারা মধ্যমেয়াদী ও স্বল্প মেয়াদী অর্থায়নটাই মূলত দিয়ে থাকে। যেমন ব্র্যাক, মাইডাস, গ্রামীণ ব্যাংক, এরা হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান। যেমন বাংলাদেশে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক অনেক গ্রামীণ অঞ্চলগুলোতে অনেক অর্থ প্রদান করে কেউ কিন্তু অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করছে, তারা নতুন নতুন ব্যবসা করে বেঁচে আছে। যার কারণে ব্র্যাক এখন পৃথিবীর 1 নম্বর, বা গ্রামীণ ব্যাংক এই তার এই কাজের জন্য কিন্তু নোবেল প্রাইজও পাইছে যেমন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই জিনিসগুলো তারা করে। এছাড়াও তারা বিভিন্ন সময় পরামর্শ দেয়, প্রশিক্ষণ দেয়। কেউ বিজনেস করতে গেলে তার দক্ষতা বাড়ানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেনিং সেমিনার এগুলা করে তাদেরকে সহায়তা দেয়। এরপরে বিভিন্ন ধরনের মূলধনী বাজার, বিভিন্ন প্রকার মূলধনী বাজার, যেমন বীমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, অর্ধ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তো যেমন এখানে আমি কিছু আর্থিক প্রতিষ্ঠান, যেমন লঙ্কা বাংলা ফাইন্যান্স, দেন আইডিএলসি, এরা হচ্ছে মূলত ওই যে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বা বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যেও ফেলানো যায়। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানেও তারা কাজ হিসাবে কাজ করে। এছাড়া এই যে বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে ব্র্যাক, এনজিও,
বিভিন্ন প্রকারের এনজিও, গ্রামীণ ব্যাংক এরা সহায়তা প্রদান করে। তো এবার আমরা আসবো দীর্ঘমেয়াদী অর্থায়ন, যেটা মূলত 5 বছরের উপরে সে ধরনের সময়কালকে বোঝায়। দীর্ঘমেয়াদী তহবিলের উৎসগুলি বিভিন্ন কিছু সক্রিয় বৈশিষ্ট্য আছে, আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখব। প্রথমত হচ্ছে সংগৃহীত তহবিলের আকার সাধারণত স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নের তুলনায় অনেক বড় অঙ্কের হয়ে থাকে, মূলত স্থায়ী কোনো সম্পত্তি কেনার জন্য। এই জায়গাটা ইম্পর্টেন্ট, স্থায়ী কোনো সম্পদ অর্থাৎ যেটা 5 বছরের বেশি সময় ইউজ করবো, যেমন দালান কোঠা, যেমন ভূমি, এগুলো আমরা বহুদিন, যেমন মেশিনারিজ, ঠিক আছে, এগুলো আমরা বহুদিন ব্যবহৃত। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরিশোধ পদ্ধতি সংখ্যা। দীর্ঘমেয়াদী তহবিলের ক্ষেত্রে কৃত ঋণ চুক্তি মোতাবেক পরিশোধ করতে হয়, আর যদি শেয়ার বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয় তবে তা মালিক তহবিলের হিসাবে বিবেচিত হয় বলে ব্যবসা বিলুপ্ত না হওয়া পর্যন্ত তা প্রয়োজনীয়, তা দেওয়ার প্রয়োজন পড়ে না। অর্থাৎ ব্যাংক থেকে নিলে সেটা দিয়ে দিতে হবে সময়ের মধ্যে, আর যদি শেয়ারের মাধ্যমে কালেক্ট করে তাহলে প্রতিষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত না দিলেও কোনো সমস্যা নাই। এক মালিকানা ও অংশীদারি প্রতিষ্ঠান সাধারণত মালিক নিজের মূলধন সাধারণত দীর্ঘমেয়াদী অনির্দিষ্টকালের জন্য ব্যবহার করাও যায়। মালিকের প্রথম প্রথম যে বড় টাকাটা দরকার সেটা যদি সে নিজে দেয় তখন সেটা ব্যবহার করা। তার আয়কর সংক্রান্ত বৈশিষ্ট্যের আলোকে শেয়ার লভ্যাংশ করযোগ্য, কিন্তু ঋণপত্রের সুদ করযোগ্য নয়। অর্থাৎ ঋণপত্র আছে, যেটা আমরা একটু পরে দেখবো, তো ঋণপত্র বা ঋণের ক্ষেত্রে কোনো সুদ দিতে হয় না বা কর দিতে হয় না। তো এই সুদের উপরে কোনো কর দিতে হয় না, বাট শেয়ার ছাড়লে সেটার উপরে কর দিতে হয়। তো কেউ যদি কর না দিতে চায় তখন সে কি করে, ঋণপত্র থেকে টাকা নেয়, আর যদি কেউ কর দিতে চায় তখন তারা শেয়ারের থেকে টাকা নেয়। এই কারণে শেয়ার বিক্রি করে দীর্ঘমেয়াদী অর্থায়ন করলে যে খরচ হয় তা ঋণ নিলে খরচ কম হয়, কারণ ঋণ নিলে ট্যাক্স দিতে হচ্ছে না, গভর্নমেন্ট ট্যাক্সটা লাগতেছে না। তো এখন আমরা আলোচনায় যাব ঋণ। তো ঋণ হচ্ছে যেটা নর্মালি আমরা ব্যাংকের থেকে টাকা নিয়ে আসি যন্ত্রপাতি, দালান কোঠা ইত্যাদি ক্রয়ের জন্য, আমরা বড় অঙ্কের দীর্ঘমেয়াদী সময়ের জন্য যদি কোনো কিছু জামানতের বিপরীতে ঋণ নেই, সেটাই হচ্ছে ঋণ। তো এটা মূলত ব্যাংকগুলি প্রতিষ্ঠান বা ব্যক্তির আয়, সুনাম, তার এগুলা বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণ করেই ঋণ দেয়। দীর্ঘমেয়াদী ঋণ মূলত একটি স্থায়ী বিনিয়োগ, যেমন কারবারটি পরিসর বৃদ্ধি, কারখানা নির্মাণ, বিল্ডিং তৈরি ইত্যাদির জন্য দেওয়া হয়। এবং কারবারি প্রতিষ্ঠান প্রাক্কলন হতে যা ক্যাপিটাল বাজেটিং নামে পরিচিত। আমাদের এটা একটা চ্যাপ্টার আসবে ক্যাপিটাল বাজেটিং, সেখানে আমরা দেখব যে কিভাবে আমি কোথায় বিনিয়োগ করব, সেই সিদ্ধান্তগুলো নিতে আমাকে হেল্প করে। বিভিন্ন ম্যাথ আমরা করব, যেখানে আমরা বুঝতে পারবো যে আমার কোন সেক্টর বা কোন প্রকল্পটায় বিনিয়োগ করা উচিত। সেখানে উক্ত বিনিয়োগ থেকে ভবিষ্যতে যে লাভ ক্ষতি হবে তাই আলোচনা করা হবে। অর্থাৎ আমি যা আজকে যদি 1000 টাকা দেই, আমি ওই 1000 টাকা আমার কি কি লাভ দিবে সেটা বিবেচনা করার জন্য আমরা যেটা করি সেটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। তো লাভ ক্ষতির এই বিচার বিশ্লেষণ করে আমরা যদি ঋণদাতা সন্তুষ্ট হয়, ব্যাংক যদি সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে ব্যাংক ঋণটা প্রদান করে। দেন হলো ঋণপত্র বা ডিবেঞ্চার, অর্থাৎ কোনো বড় অঙ্কের টাকা যদি হয় তখন ঋণ ছোট ছোট খণ্ডে বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহ। এটি শেয়ারের একটি বিকল্প, অর্থাৎ কোনো কিছুর বিপরীতে আমি অল্প অল্প টাকা করে যদি কারো কাছ থেকে, কারণ ব্যাংকের থেকে যদি আমি 5 কোটি চাই, ব্যাংক একাই দিবে অথবা 3-4টা ব্যাংক মিলাই দিবে। বাট আমি এটাকে আরো ছোট করে ফেলবো, 5 কোটি টাকা আমি 5,000 টাকা করে ছোট ছোট অংশে ভাগ করে বিভিন্ন লোকের কাছ থেকে নিতে পারবো। এবং এটার মধ্যে একটা নির্দিষ্ট সুদের হার উল্লেখ থাকে, এবং যেই সুদের হারে ঋণ বই তাকে সুদ দিতে বাধ্য। যেমন 5 বছর থেকে দীর্ঘমেয়াদী যে কোনো সময়ের জন্য এটা হতে পারে। প্রতিষ্ঠানে মুনাফা না হলেও আমাকে কিন্তু ঋণদাতাকে সুদ পরিশোধ করতে হবে, বা শেয়ারের ক্ষেত্রে সেটা না। তো ঋণপত্র বিক্রির মাধ্যমে অর্থায়নের মূল সুবিধাই হলো যে সুদের হার স্থির ও পূর্ব নির্ধারিত থাকে বলে আর্থিক ব্যবস্থাপকের দক্ষতার সাথে অর্থায়ন পরিকল্পনা করতে পারে। অর্থাৎ এটা ফিক্সড রেট, তো যাই লাভ হোক না কেন একটা ফিক্সড টাকা দিতে হবে, বেশি লাভ হলেও ফিক্সড, কম লাভ হলেও ফিক্সড, এটা চেঞ্জ হচ্ছে না। তার মানে আর্থিক ব্যবস্থাপকের বেশি চিন্তা ভাবনা জায়গা কম, কারণ আমি ফিক্সড করে ফেলছি প্রথমেই, তো ভবিষ্যতে লাভ বেশি হলেও যা দিব তাই, কম হলেও তাই দিত। বাট অন্যান্য ক্ষেত্রে এটা সুদের হারটা নির্ভর করবে, লাভ বেশি হলে সুদও বেশি দিতে হবে, লাভ কম হলে সুদও বেশি দিতে হবে বা লাভও বেশি দিতে হবে। বাট ঋণপত্র বা ডিবেঞ্চারের ক্ষেত্রে সেটা লাগবে না, সেটা একটা ফিক্সড। তো এটা একটা ডিবেঞ্চারের নমুনা, এটাও একটা কাগজ, সেখানে সব চুক্তিগুলো লেখা থাকে। তো এটা দেন আসলো লিজিং। লিজিং আমরা রাখি বন্ধক আর কি। দীর্ঘমেয়াদী অর্থায়নের আরেকটা পদ্ধতি লিজ নেয় না, অনেক সময় আমরা শুনি যে লিজ নিচ্ছে, জমি লিজ। তো ব্যয়বহুল কোনো মেশিন, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন হয় তখন সেগুলি ক্রয় না করে আমরা সরাসরি ক্রয় না করে আমরা লিজিং কোম্পানির কাছ থেকে ভাড়া নিতে পারি।
আমরা 5 বছরের জন্য একটা গার্মেন্টস এর ফ্যাক্টরির জন্য আমার একটা যন্ত্রপাতি লাগবে, সেটা আমি কিনতেছি না, কারণ 2 কোটি টাকা দাম। তো আমি কি করতে পারি, যে কারো কাছে আছে সেটা আমি ভাড়ায় নিতে পারি, যে ভাই প্রতি মাসে মাসে আপনারা 20,000 টাকা করে দিব, ওই হিসেবে ভাড়া নিতে পারি। সেক্ষেত্রে কি হবে, আমি মেশিনটির মালিকানা পাই না, মেশিনটির মালিক থাকে লিজিং কোম্পানি। লিজ নেওয়ার জন্য আমি তার জন্য একটা ভাড়া দেই এবং ওই লিজকৃত সম্পত্তি ব্যবহার করার অধিকার পাই শুধু। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, একটা ফটোকপি মেশিন ক্রয় না করে সে একটি লিজ কোম্পানি থেকে ফটোকপি মেশিন নিল, ভাড়ায় নিল। আমরা যেমন অনেক সময় গাড়ির ক্ষেত্রে হয়, বিভিন্ন অফিসিয়াল বা আমরা দেখি না অফিসিয়াল বাস থাকে বা মাইক্রো বাস গুলা, তো তারা কি করে, তারা তো গাড়িটা কিনে না, তাদের এমপ্লয়ীদের স্টাফ বাস এমপ্লয়ীদেরকে নেওয়া আসার জন্য হয় বিআরটিসি থেকে অথবা বিভিন্ন রেন্টেকারের কাছ থেকে ভাড়া নেয়, প্রতিদিন চুক্তিতে নেয় বা মাস চুক্তিতে ভাড়া নেয়, নিজেরা গাড়ি না কিনে এমপ্লয়ীদের জন্য একটা অন্য কারো কাছ থেকে গাড়িটা ভাড়া নিয়ে প্রতিদিনের এমপ্লয়ীদের যাতায়াতের খরচ ওঠায়, দ্যাট ইজ লিজ। ঠিক আছে, তো এবং মেয়াদ শেষ হয়ে গেলে ওই লিজটা ফের শেষ হয়ে যায়, মানে গাড়িটা তখন নিয়ে চলে যায় মাইক্রোবাস যে কোম্পানি থেকে নেওয়া হয়েছে। লিজের ফলে সম্পত্তির মালিক লিজ কোম্পানির কাছে থাকে, লিজিং এর ফলে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে না। অর্থাৎ একটা গাড়ি কিনতে আমার 20 লাখ টাকা লাগতো, সেই 20 লাখ টাকাটা এখন লাগতেছে না, সঞ্চিত তহবিলও ব্যবহার প্রয়োজন হয় না। তাই লিজ একটি দীর্ঘমেয়াদী অর্থনীতি উৎস। তো ছোট প্রতিষ্ঠান বা নতুন প্রতিষ্ঠানগুলা কিন্তু এই ধরনের কাজগুলো বেশি করে, ব্যয়বহুল মেশিন ব্যবহার করতে পারে। তো লিজিং কোম্পানি, হ্যাঁ, মেরামত রক্ষণাবেক্ষণ ওই লিজিং কোম্পানি। তো মাইক্রোবাসের যে কোনো সমস্যা হইলে সেটা দায় দায়িত্ব কিন্তু ওই রেন্টেকারের। দেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটি একটি ব্যবস্থা। তো ব্রিটেনের উডস সম্মেলনের মাধ্যমে 1945 সালে এটা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সদস্য 189টি দেশ। বিভিন্ন দেশে আর্থিক পুনর্গঠনে এই সংস্থার সাহায্যে করে থাকে। এর প্রধান কার্যালয় ওয়াশিংটন। তো এই আন্তর্জাতিক মুদ্রা তহবিলও কিন্তু সাহায্য করে আমাদের, যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে হয় তখন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আলোচনার শেষে দুইটা ছোট এসডব্লিউ তোমাদের জন্য, যে প্রতিষ্ঠান কখন মজুদ পণ্য বিক্রি করতে পারে না, যেটা আমরা বলছিলাম যে মজুদ মাল যখন বন্ধ করে, এবং সেটা উদাহরণের মাধ্যমে। আমি যেমন একটা চালের উদাহরণ দিছি, তোমরা একটা অন্য কোনো উদাহরণ দিয়ে সেটাকে বুঝিয়ে দিবে আমাকে। দেন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায়, যেটা যে বিভিন্ন শিল্প ব্যাংক এগুলা বলছিলাম, তো এরা কেন গুরুত্বপূর্ণ বা এদের প্রয়োজনীয়তাটা দেখা। তো সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও তোমাদের কুইজ পরীক্ষা শুরু হবে, তো সবাই কুইজের জন্য প্রিপারেশন নাও ভালো করে। ভালো থাকো সবাই।